Sheikh Hasina, there was massive repression happening. প্রিয় দর্শক, কি শুনলেন? জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটানোর পিছনে জাতিসংঘের হিউম্যান রাইটস এর ভূমিকা কি ছিল সেটাই কিন্তু প্রকাশ করা হয়েছে। আপনাদের সুবিধার্থে আরেকটু শুনাই, একটা স্ক্রিপ্ট শুনেন। Mohamed Yunus took over as the new chief advisor of the interim administration. He asked, কি শুনলেন? এখানে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। প্রিয় দর্শক, এই যে কথোপকথন, অর্থাৎ যে কথোপকথন হয়েছে, হিউম্যান রাইটস যেগুলো বলেছে সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়, তার বিস্তারিত আপনাদেরকে শোনাবো এবং তার বিশ্লেষণ আপনাদেরকে বলবো। প্রিয় দর্শক, তার আগে বলি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনার ভিতরে একটা ভয় ছিল। সংসদে দাঁড়িয়েও কিন্তু শেখ হাসিনা একটা কথা বলেছে। সে সময় শেখ হাসিনা বলেছে যে কোনো একটা দেশ, তিনি ডিরেক্টলি বলেননি, কোনো একটা পশ্চিমা দেশ তাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে না। সেই পশ্চিমা দেশের লজ্জা নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে ক্ষমতায় বসাতে পারে, বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করে দিতে পারে। শেখ হাসিনার সেই সন্দেহই কিন্তু সঠিক হলো এবং সেটাই কিন্তু ঠিক হলো। এখন এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস গণ অভ্যুত্থানে কি ভূমিকা রেখেছিল, তারা কি ভূমিকা রেখেছিল আরেকটু আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন। of Bangladesh last year. During July, August, there were massive demonstrations. কি শুনলেন? তারা এই যে গণ অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র জনতা যখন রাস্তায় নামলো তখন পুলিশ তাদের উপরে চরম ক্ষিপ্ত, যে কোনো উপায়ে তাদেরকে ছত্রভঙ্গ করেছে, গুলি করেছে, টিয়ার শেল মেরেছে। আপনারা যদি দেখেন যে একজন ছাত্রকে ওই পুলিশের যেই অ্যাপাসি আছে সেখান থেকে ফেলে দিচ্ছে, এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। আপনারা যাত্রাবাড়ির যদি ঘটনা দেখেন, মোহাম্মদপুরের ঘটনা যদি দেখেন, এখানে পুলিশ গুলি করেছে এবং প্রায় 2000 ছাত্র জনতা সেখানে নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় 20,000-এর মতো ধরেন, বা তারও অধিক আহত হয়েছে। পুলিশ এত ভূমিকা রেখেছে। বাংলাদেশের আরেকটা প্রশাসন কিন্তু আছে, বিজিবি। বিজিবি কি ভূমিকা রেখেছে? সেনাবাহিনীকে কিন্তু মোটামুটি নিষ্ক্রিয় দেখা গিয়েছে। আপনারা কোথাও দেখেছেন যে সেনাবাহিনী কারোর উপর গুলি করেছে বা সেনাবাহিনী কারোর উপর চড়াও হয়েছে, অথবা এই আন্দোলন দমানোর জন্য সেনাবাহিনী কোন রকম ভূমিকা রেখেছে, এটা কি দেখেছেন? সেনাবাহিনীকে মাঠে মানে নামানোর পর 144 ধারা যে জারি করা হলো, তারপরে কি দেখেছেন যে কোন ছাত্রদেরকে সেনাবাহিনী একবারে একটা বড় ধরনের বাধার সম্মুখীন করেছে? করে নাই, আমি দেখি নাই। কারণ সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষে ছিল, এটা কিন্তু নিশ্চিত, এটা একদম নিশ্চিত বলা যায়। কিন্তু কেন ছিল, কার ভয়ে ছিল, কি উদ্দেশ্যে ছিল? অন্যান্য জায়গায় যদি দেখেন, ধরেন হচ্ছে এই মায়ানমারে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করলো তখন সেনাবাহিনী কিন্তু মায়ানমারের পুরো দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ করছে। আর বাংলাদেশের সেনাবাহিনী তারা কি করলো? ছাত্র জনতার পক্ষে দাঁড়ালো। অর্থাৎ শেখ হাসিনার যে অবৈধ নির্দেশ সেটা কিন্তু তারা মানেনি, ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু কারণ কি? প্রশ্ন একটাই, যে দাঁড়িয়েছে তার কারণ কি? এখন জাতিসংঘ যেটা বলছে যে জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটছিল সেটার একবারে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি তারা দিয়ে রেখেছিল, কোথায় কি ঘটছে, কি কারণে কি হচ্ছে, এটা তারা পুরোপুরি দিয়ে রেখেছিল। তাদের দৃষ্টিটা ছিল বাংলাদেশের উপরে। আসলে কি এই সময় বাংলাদেশের উপর তাদের দৃষ্টি ছিল, নাকি এর আগেও তাদের এই দৃষ্টিটা বাংলাদেশের উপরে ছিল? আপনারা পিটার হার্সের কথা যদি ভুলে না যান, এই পিটার হার্স বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপির সাথে, জামাতের সাথে, আওয়ামী লীগের সাথে অনেক জায়গায় কিন্তু দৌড়াদৌড়ি করেছে। আওয়ামী লীগের অনেক নেতারা কিন্তু বলেছে ওই ধরনের অনেক হাঁস আমরা জবাই করে খেয়েছি। পিটার হার্স এগুলো কিন্তু আসলে মানে তখন বিভিন্ন কলাকৌশলে উড়িয়ে দিয়েছেন, বিভিন্ন কলাকৌশলে উড়িয়ে দিয়েছেন। অথবা যখন হচ্ছে নির্বাচনটা হয়ে গেল, পিটার হাসের ভূমিকা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠলো যে পিটার হাস কিছুই করতে পারলো না, আমেরিকা কিছুই করতে পারলো না। আসলে আমেরিকা কিছু করতে পেরেছে নাকি পারেনি? প্রিয় দর্শক, এখন বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এই কথাতে। আমেরিকা কিছুই করতে পারে নাই, পিটার হার্স মানে নিশ্চুপ হয়ে বাংলাদেশ থেকে চলে গেল। আমেরিকার একটা রাষ্ট্রদূত বাংলাদেশে পরাজিত হলো, এটা আমেরিকা সহজভাবেই মেনে নিবে? আপনার কি মনে হয় প্রিয় দর্শক, সহজভাবে মেনে নিয়েছে? এখন এরপরেই যে গণ অভ্যুত্থান শুরু হলো, অর্থাৎ এই যে
বৈষম্য বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন দিয়ে যে শুরু হলো, এটা কি একবারেই এমনি এমনি শুরু হয়েছে বলে আপনারা মনে করেন? আমিও মনে করি না যে এমনি এমনি শুরু হয়েছে। এখন কি কারণে শুরু হয়েছে সেটা শোনেন। এই যে হিউম্যান রাইটস কে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ বিষয়ে, তখন তিনি কিন্তু বলেছেন যে এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে মানে আমরা কিন্তু একটা বিশেষ ভূমিকা রেখেছি। কি ভূমিকা রেখেছি? যখন সেনাবাহিনীকে মাঠে নামানো হলো, সেনাবাহিনী ছাত্র জনতাকে মানে হচ্ছে মাঠে নামতে দিবে না, বাধা দিবে, এই জন্য 144 ধারা জারি করা হলো। ঠিক সেই মুহূর্তে এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস, তিনি কি করলেন? বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন, সেনাবাহিনীকে সতর্ক করলেন এবং সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিলেন। কি হুঁশিয়ারি দিয়েছেন? তখন হুঁশিয়ারি দিয়েছেন, যদি সেনাবাহিনী মাঠ পর্যায়ে থেকে কোনো মানবতা বিরোধী অপরাধ করে, মানবাধিকার লঙ্ঘন করে, তাহলে সেনাবাহিনীকে এই যে জাতিসংঘের যে শান্তি মিশনে নেওয়া হয় সেটা কিন্তু নেওয়া হবে না। অর্থাৎ একটা স্যাংশন দেওয়া হবে সেনাবাহিনীর উপরে, জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন, এই মিশনের স্যাংশন দেওয়া হবে। এখন বাংলাদেশের সেনাপ্রধান তো অবশ্যই সেনাবাহিনীকে ভালোবাসে, কারণ সেনাবাহিনীর যে বেতন, সেনাবাহিনীর মনে কিন্তু একটা আশা থাকে যে আমরা জাতিসংঘ মিশনে যাব, সেখান থেকে কিছু বাড়তি ইনকাম হবে, আমার পরিবার স্বজনদেরকে নিয়ে ভালো থাকতে পারবো, বা ফিউচারটা ডেভেলপ হবে এই শান্তি রক্ষা মিশনের উপরে ডিপেন্ড করে। এখন সেনাপ্রধান যদি চিন্তা করতো যে না, আমি হচ্ছে শেখ হাসিনার কথা শুনবো, তাহলে সেনাবাহিনীর এই যে শান্তি রক্ষা মিশন, এটার কিন্তু একটা ক্ষতির দিকে পড়ে যেত। তাই সেনাবাহিনী কি করলেন, সেনাপ্রধান কি করলেন, যে না, আমরা জনতার পক্ষে থাকবো, যাতে এই যে জনতার পক্ষে থাকার সাথে সাথে সেনাবাহিনীর যে শান্তিরক্ষা মিশন, এটাও যেন টিকে যায়। এতে সেনাবাহিনীর লাভ, এতে বাংলাদেশের জনগণের লাভ, ক্ষতি আওয়ামী লীগের, ক্ষতি ওই সময়ে যেই বাংলাদেশ সরকার ছিল তার। এই হুঁশিয়ারিতে, মানে জাতিসংঘের হিউম্যান রাইটস যেটা বলছে, এই হুঁশিয়ারিতেই সেনাবাহিনী তখন সাধারণ জনগণের পক্ষে দাঁড়িয়েছে। সেনাবাহিনী কোনো গুলি ছোড়ে নাই, সেনাবাহিনী বড় ধরনের কোনো বৃহৎ বাধার সৃষ্টি করে নাই। প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন, যে সেনাবাহিনী যদি ওই সময় বড় ধরনের একটা বাধার সৃষ্টি করত, তাহলে কি এই যে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, এটা কি আসলে সফল হতো? আমার মনে হয় না সফল হতো। কারণ সেনাবাহিনী চাইলে সর্বোচ্চ একদিনের মধ্যে সবগুলাকে ঘরে পাঠিয়ে দিতে পারত। সেই সক্ষমতা বাংলাদেশের সেনাবাহিনীর ছিল। বাংলাদেশের সেনাবাহিনী সেই সক্ষমতা এখন পর্যন্ত আছে বলে আমি মনে করি। এই জন্য সেনাবাহিনী সব কুল বজায় রেখেছে। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানানো দরকার। সেনাবাহিনী শান্তিরক্ষা মিশন ঠেকাতে, সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর কৌশল, অপরিসীম কৌশল, সেনাবাহিনী যেটা মানে নিয়েছে, যে ব্যবস্থা নিয়েছে, সেটা বাংলাদেশের জনগণের পক্ষে নিয়েছে, বাংলাদেশের জনগণের সাথে থাকার জন্য নিয়েছে। এই জন্য অবশ্যই সেনাবাহিনীকে স্যালুট। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথেই থাকবেন। আপনাদের মতামত নিয়ে আমাদের জনতার মতামত, জনতার অভিব্যক্তি নিয়ে একটা অনুষ্ঠান করব প্রতিদিন সন্ধ্যা 7টায়। আমাদের সাথে থাকবেন, দেখার আমন্ত্রণ রইল।